বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছে লাখো তরুণ, প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে। দর্শক, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাং রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছি হিমাদ্রি রাহা। দর্শক, আমরা আজকে আলোচনা করব ময়মনসিংহের ৭, ৮, ৯, ১০ ও ১১ সংসদীয় আসন নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা, সেই সাথে জানাবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী যারা আছেন কিংবা মনোনয়ন প্রত্যাশী যারা আছেন তাদের নির্বাচনী ভাবনা ও প্রতিশ্রুতি। ময়মনসিংহ ৭ জেলার যে সংসদীয় আসন গুলো আছে, আজকে যে আসনগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই আসনগুলোর যে বিগত দিনগুলোর যে নির্বাচনী পরিসংখ্যান, আমরা একটু শুরুতে সেই দিকে একটু তাকাতে চাই। দর্শক, নির্বাচনী বছর ১৯৯১ সালে ৯১ সাল ময়মনসিংহ ৭ আসনে বিএনপির ধানের শীষ থেকে আব্দুল খালেক, তিনি ২৮,৩৪৯ ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন এবং সালাম তরফদার, তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে ২৭,৮৩৮ ভোট পান। তো ভোটের ব্যবধান কিন্তু খুব একটা বেশি ছিল না, মাত্র ১০০০ খানেক ভোটের ব্যবধান। বোঝা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই, এবং সেই লড়াই থেকে বোঝা যাচ্ছে যে সেটা ধানের শীষের বিএনপির ইয়েতে ছিল। পরবর্তী নির্বাচনী বছরের দিকে যদি আমরা একটু তাকাতে চাই, ১৯৯৬ সালে সে আসনে কিন্তু সেবার হাফেজ রুহুল আমিন মাদানি আওয়ামী লীগের নৌকা প্রতীক থেকে সেখানে ৪৬,৭৭২ ভোট পেয়ে নিয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল এম এ মান্নান, তিনি জাতীয় পার্টি থেকে ২৯,৪৫৬ ভোট পেয়ে সেই আসন থেকে তিনি নির্বাচিত হন। আমরা যদি পরে নির্বাচনী বছরের দিকে তাকাই, অর্থাৎ নির্বাচনী বছর ২০০১, সেখানে ময়মনসিংহ ৭ আসনে আব্দুল মতিন সরকার আওয়ামী লীগ থেকে তিনি ৮২,১৫৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল, যেটি ১৯৯১ সালে নির্বাচিত হয়েছিল, আব্দুল খালেক, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে ৫৬,৫৯২ ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। অর্থাৎ ভোটের ব্যবধান কিন্তু খুব বেশি নয়, বোঝা যাচ্ছে সেবারও খুব একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আমরা যদি নির্বাচনী বছর ২০০৮-এর দিকে তাকাই, সেবার ময়মনসিংহ ৭ থেকে রেজা আলী, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে ১,৩৫,৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মোহাম্মদ মাহবুবুর রহমান, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে পান ৫৮,০৪০ ভোট। অনেক ব্যবধান ছিল ভোটের, বোঝাই যাচ্ছে। আমি দর্শক, পরের সংসদীয় আসনের বিগত দিনের নির্বাচনী আসনগুলোর দিকে যদি তাকাই, ময়মনসিংহ ৮ নির্বাচনী বছর ১৯৯১, খুররাম খান চৌধুরী, তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছিলেন ১৮,২০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে গোলাম নবী, তিনি পেয়েছিলেন ১৫,০৯৫ ভোট। আমরা পরবর্তী নির্বাচনী বছর ১৯৯৬-এর দিকে যদি তাকাই, ময়মনসিংহ ৮ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোহাম্মদ আব্দুল সাত্তার, তিনি ৩৪,০২৯ ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল রওশন এরশাদ জাতীয় পার্টির, তিনি ৩২,৯০৮ ভোট পান। খুব একটা ভোটের ব্যবধান বেশি ছিল না, সেটি জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তারপরে কিন্তু সেখান থেকে আওয়ামী লীগ নির্বাচিত হয়। নির্বাচনী বছর ২০০১-এর দিকে যদি তাকাই, ময়মনসিংহ ৮-এ সেবার শাহ নুরুল কবির শাহীন, বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে তিনি ৫৯,১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল গেলবারের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল সাত্তার, তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে ৪৮,৪৮৫ ভোট পেয়ে সেখান থেকে তিনি নির্বাচিত হন। পরের নির্বাচনী বছর যদি ২০০৮-এর দিকে আমরা তাকাই, পরিসংখ্যান যদি দেখি, সেবার সে আসন থেকে মোহাম্মদ আব্দুল সাত্তার আওয়ামী লীগ থেকে ১,২১,১৬৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। আবার তিনি সেই আসনটি ফিরে পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল শাহ নুরুল কবির শাহীন, তিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে ৫৭,০৪১ ভোট পান। দর্শক, আমরা ময়মনসিংহ ৯ সংসদীয় আসনের পরিসংখ্যান এবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নির্বাচনী বছর ১৯৯১-এর দিকে যদি তাকাই, আনোয়ারুল হোসেন খান, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে ৩৩,১০৭ ভোট তিনি পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল রফিকুদ্দিন ভূঁইয়া, তিনি ২৭,৯৮১ ভোট পান। আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে ভোটের ব্যবধান মাত্র ৬,০০০ ছিল, অর্থাৎ বোঝা যাচ্ছে খুব এক হাড্ডাহাড্ডি লড়াই ছিল সেখানে। আমরা পরবর্তী নির্বাচনী বছর ১৯৯৬-এর দিকে যদি তাকাই, ময়মনসিংহ ৯ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল সালাম, তিনি ৪১,১৮২ ভোট সেখান থেকে পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জাতীয় পার্টিকে লাঙ্গল প্রতীকে জহুরুল ইসলাম খান, তিনি ২৯,৫২২ ভোট পেয়েছেন। বিশাল একটা ব্যবধান ছিল। আমরা যদি পরের নির্বাচনী বছরের দিকে তাকাই, সেই আসনে ২০০১ সালের নির্বাচনী পরিসংখ্যান যদি আমরা একটু তাকাতে চাই, ময়মনসিংহ ৯ আসনে খুররাম খান চৌধুরী বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে সেখান থেকে ৬৫,৯৯২ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল সালাম,
তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে পান ৫৮,১৫৭ ভোট। ভোটের ব্যবধান ছিল প্রায় ৭,০০০-এর মতো। আমরা পরবর্তী নির্বাচনী বছর ২০০৮-এর দিকে যদি তাকাই, ময়মনসিংহ ৯ আসন থেকে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুস সালাম তিনি পুনরায় আবার সে আসনে নির্বাচিত হন। এক সংসদীয় বছর পরে তিনি আওয়ামী লীগ থেকে নৌকা থেকে ১,২৭,৩০৯ ভোট পেয়ে সেখান থেকে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল খুররাম খান চৌধুরী, গেলবারের সংসদ সদস্য। তিনি ৫৬,৮৪৩ ভোট পান ধানের শীষ প্রতীকে। দর্শক, আমরা পরের নির্বাচনী বছর পরের সংসদীয় আসন ময়মনসিংহ ১০ আসনের ১৯৯১ সালের দিকে যদি তাকাই, দেখা গেল আলতাফ হোসেন গোলন্দাজ তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে ৫৫,২২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ফজলুর রহমান সুলতান, তিনি ৪১,৮১২ ভোট পেয়েছেন ধানের শীষ প্রতীকে। বোঝা যাচ্ছে সেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমরা পরবর্তী নির্বাচনী বছর ১৯৯৬ সালের দিকে যদি তাকাই, ময়মনসিংহ ১০ আসনে সেবার আলতাফ হোসেন গোলন্দাজ তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে ৭০,৬৬৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ফজলুর রহমান সুলতান, ৩৫,৪৬৪ ভোট বিএনপি থেকে পেয়েছে। আমরা ২০০১ সালের দিকে যদি তাকাই, ময়মনসিংহ ১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে আবারও আলতাফ হোসেন গোলন্দাজ ১,০৯,৮৩২ ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল, এবার হয়তো বিএনপিতে প্রার্থীতায় পরিবর্তন এসেছে, এবি সিদ্দিকুর রহমান সে সময় ছিলেন, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৮৬,৮৬২ ভোট। আমরা পরের নির্বাচনী বছর ২০০৮-এর দিকে ময়মনসিংহ ১০ আসনের পরিসংখ্যান যদি তাকাই, দেখা যায় সেবারও কিন্তু গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে প্রায় ১,৪২,১২৬ ভোট তিনি পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির ধানের শীষ প্রতীকের ফজলুর রহমান সুলতান, তিনি ৭১,৫১১ ভোট সেখানে পেয়েছেন। পরের নির্বাচনী বছর আমরা যে পরের সংসদীয় আসন ময়মনসিংহ ১১, তার দিকে যদি তাকাই, ১৯৯১ সালে আমানুল্লাহ চৌধুরী বিএনপির ধানের শীষ থেকে ৩৫,৯৫৯ ভোট তিনি সেখান থেকে পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মুস্তফা এম এ মতিন আওয়ামী লীগ থেকে, তিনি ৩৫,৩৪৭ ভোট পেয়েছেন। খুবই তীব্র প্রতিদ্বন্দ্বিতা, মাত্র ৬০০ ভোটের একটা ব্যবধান আমরা দেখতে পাচ্ছি, হাড্ডাহাড্ডি লড়াই। পরের নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, ১৯৯৬ সালে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ ১১ আসন থেকে ৫৭,১৩১ ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আমানুল্লাহ চৌধুরী, ২৬,২০৯ ভোট তিনি পেয়েছেন। বিএনপি ধানের শীষ থেকে প্রায় অর্ধেক পার্থক্য ছিল ভোটের। পরের নির্বাচনী বছর ২০০১, সে আসন থেকে অর্থাৎ ময়মনসিংহ ১১ থেকে আওয়ামী লীগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ আবারও ৭৮,৬৫১ ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল দর্শক শাহ মোহাম্মদ ফারুক, ৫৩,৭৭১ ভোট বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে। সেখানেও এবার তাদের বিএনপিতে প্রার্থীতায় পরিবর্তন আসে। আমরা যদি পরের নির্বাচনী বছর ২০০৮-এর দিকে যদি তাকাই, অধ্যাপক মোহাম্মদ আমানুল্লাহ আবারও সেখান থেকে ১,৩৭,৩৭৫ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির ধানের শীষ প্রতীকে ফখরুদ্দিন আহমেদ, তিনি ৬৩,৩৭৬ ভোট সেখান থেকে তিনি পান। দর্শক, আমরা এতক্ষণ এই ময়মনসিংহ ৭, ৮, ৯, ১০ ও ১১ আসনের নির্বাচনী পরিসংখ্যানগুলো দেখছিলাম। ১৯৯১ থেকে ২০০৮ যে সংসদীয় আসন নির্বাচনগুলো হয়েছে, এই মুহূর্তে আসন্ন নির্বাচনে এই আসনগুলোতে যারা রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী আছে তাদের প্রত্যাশা, প্রতিশ্রুতি, ভাবনার কথাগুলো আমরা শুনে আসবো। স্বাস্থ্য খুবই ইম্পর্টেন্ট। আমরা মনে করি যে আমার পার্সোনাল উদ্যোগ হোক আর সরকারি উদ্যোগ হোক, ৬ মাসে আমাদের স্বাস্থ্য সেবাটাকে রিস্টোর করা এবং মানুষ যাতে মিনিমাম স্বাস্থ্য সেবাটা পায় সেটাকে এনশিওর করতে হবে। এটা আমার নির্বাচিত হওয়ার প্রথম চ্যালেঞ্জ। আরেকটা জিনিস হলো যে আমাদের ইনস্টিটিউশনগুলো, আমি এবার এসএসসি রেজাল্ট মাত্র আমাদের 48%। আমরা বিভিন্ন স্কুলগুলোতে যে দেখেছি যে ছাত্র উপস্থিতি অনেক কম। আসলে লার্নিংটা হয়ে গেছে খুবই ম্যাথডিক্যাল লার্নিং। আসলে আপনার যদি শিক্ষাটাকে ডেভেলপ করতে হয়, আপনাকে রুট লেভেল পর্যন্ত কনসেপচুয়াল লার্নিংটাকে ডেভেলপ করতে হবে। সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে স্কুলে আনতে হবে। এবং বড় ইম্প্যাক্ট কি জানেন, আমাদের সমাজ ব্যবস্থায় গার্লস এডুকেশন, যেটা আসলে আমাদেরকে প্রায় 100% গার্লসদেরকে শিক্ষিত করতে হবে আপনি যদি একটা সমাজকে ট্রান্সফর্ম করতে চান। তো এই কারণে এডুকেশন ইজ অলসো আওয়ার মেইন প্রায়োরিটি, যেখানে আমরা নির্বাচিত হওয়ার পরে এই জায়গাগুলোকে আমরা ঠিক করব। আমার প্রথম কাজ হলো ঈশ্বরগঞ্জকে একটা দুর্নীতিমুক্ত একটা অফিস, আদালত, থানা, সর্বত্রে একটা স্বচ্ছতা, সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। আমি চাই আমার যুবকেরা তারা হাতে কর্ম আসুক, তারা হাসি ফোটাক। আমি চাই ঈশ্বরগঞ্জে 53 বছরে একটি খেলার মাঠ, সেটাকে আমাদের স্টেডিয়ামে
করতে পারে নাই কেউ। আমি একটা স্টেডিয়াম করতে চাই, স্কুল কলেজের যে মাঠগুলি আছে সেই মাঠগুলিকে আমরা খেলার উপযোগী করতে চাই, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। মানুষের বঞ্চনা দীর্ঘদিন যাবৎ, কারণ অনেকেই ঈশ্বরগঞ্জের এমপি হয়েছে যারা বাইরের। আমি ঈশ্বরগঞ্জের মানুষের মুখে হাসি ফোটাতে চাই, অবকাঠামোগত যে অবস্থা সেটার আমরা উন্নয়ন চাই। নান্দাইলের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো অবস্থা খুব নাজুক। আমি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই গত বর্ষা মৌসুমে যেটা দেখেছি, রাস্তাঘাটে চলার মতো অবস্থা নাই। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে নান্দাইলের শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসপ্রান্তে। তো এই অবস্থা থেকে এই নান্দাইলকে যদি একটা পরিবেশ দিতে হয় মানুষকে এবং আগামী প্রজন্মকে শিক্ষার পরিবেশ দিতে হয়, সেখানে শিক্ষার আমূল পরিবর্তন দরকার। আমরা নির্বাচিত হতে পারি, জনগণের যে সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা জনগণের দোরগোড়ায় চলে যাবে। কোনো টাকা পয়সা লাগবে না, সুদ ঘুষ লাগবে না, কিছুই লাগবে না ইনশাল্লাহ। আমরা এই বালুকার মানুষের এই 54 বছরে বালুকার শুধু লুটপাট হয়েছে, উন্নয়ন হয় নাই। আমরা ইনশাল্লাহ একটা রেকর্ড স্থাপন করবো বালুকা ইনশাল্লাহ। প্রত্যেকটা সেক্টরে ইনশাল্লাহ একটা মডেল স্থাপন করবো ইনশাল্লাহ বালুকা ইনশাল্লাহ। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স এবং ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন। আপনার দুজনকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। শুরুতে এমরান সালে প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টি আমরা বলছি যে আসলে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আমরা তো ধরে নিয়েছি এবং প্রধান উপদেষ্টা বলেছে নির্বাচন হবে, সেই ফেব্রুয়ারিকে নির্বাচনী মাস ধরে দিন যত এগিয়ে আসছে নির্বাচনী উত্তেজনা পারদ তত ঊর্ধ্বমুখী। সেই জায়গায়, সেই নিরিখে ময়মনসিংহের বর্তমান বিএনপির অবস্থানটা কোন জায়গায় আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আজকে আপনি বলেছেন যে যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে, যদি না, ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে এবং সরকার এবং রাজনৈতিক দলগুলো আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেই নির্বাচনকে অর্থবহ করার জন্য আমরা বিভিন্ন জনপদে ঘুরে বেড়াচ্ছি, জনগণকে উদ্বুদ্ধ করছি এবং জনগণকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের 237টি আসনে আমাদের দলের মনোনয়ন ঘোষণা করা হয়েছে এবং এর আগেও আমরা বিভিন্ন জনপদে ঘুরে বেরিয়েছি, জনগণকে আমরা সংগঠিত করেছি, নেতাকর্মীদেরকে সংগঠিত করেছি, দলকে সংগঠিত করেছি। আর মনোনয়ন দেওয়ার পর থেকে আমাদের নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা সরাসরি জনগণের কাছে গিয়ে ভোট চাচ্ছি এবং শুধু ভোট নয়, ভোট দেওয়ার পরে ইনশাল্লাহ বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয় তাহলে পরবর্তীতে আমরা জনগণের জন্য কি দিব, জনকল্যাণে আমরা কি কর্মসূচি নেব সেটাও আমরা জনগণের সামনে তুলে ধরছি। যেমন ধরেন প্রান্তিক কৃষকদের জন্য আমরা একটি ফসলের উৎপাদন খরচ সম্পূর্ণভাবে সেই প্রান্তিক কৃষককে দিয়ে দিব। আমরা প্রত্যেকটি পরিবারে মহিলা গৃহকর্মী, যারা কর্তা আছেন তাদের স্ত্রীদের নামে আমরা একটি ফ্যামিলি কার্ড দিব। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেই পরিবারের যে খাদ্যদ্রব্যের একটা অংশ, চাল, ডাল, তেল, চিনি, লবণ সম্পূর্ণ বিনামূল্যে তাকে প্রদান করব। ক্ষমতায় আসার প্রথম 1.5 বছরে আমরা 1 কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং যারা শিক্ষিত বেকার আছে তাদের জন্য 1 বছরের জন্য আমরা বেকার ভাতা প্রদান করব এবং সকল নাগরিকের জন্য আমরা বিনামূল্যে চিকিৎসা এবং বিনা চিকিৎসায় কারো মৃত্যু নয়, এই নীতির আলোকে আমরা গরিব রোগীদের জন্য 50 ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান করব। আমরা শিক্ষার পরিবেশ আমরা ফিরিয়ে আনবো, শিক্ষার মান আমরা উন্নয়ন করব। একই সাথে আমাদের খেলাধুলা, ধর্মীয় আমাদের যে কর্মকাণ্ড, আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড সেগুলো আমরা নিয়ে আসবো এবং এই দেশের অর্থনীতি যেটা আওয়ামী লীগ ধ্বংস করে গেছে, আপনারা জানেন স্বাধীনতা পরবর্তীতে শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ তারা বাংলাদেশের অর্থনীতিকে দুর্নীতি লুটপাট করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। শহীদ জিয়ার রহমান সেখান থেকে আপনার স্বনির্ভর অর্থনীতি আপনার প্রণয়ন করেছিলেন। এরশাদ বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে গিয়েছিল। বেগম খালেদা জিয়া সেই এরশাদের স্বৈরাচারের ধ্বংসস্তূপের উপরে বাংলাদেশকে উদীয়মান ব্যাঘ্র অর্থাৎ ইমার্জিং টাইগার হিসাবে
বিদেশের বুকে পরিচিত করেছিলেন। এখন গত 15 বছরে আবার আওয়ামী ফ্যাসিস্ট আমলে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আবার নতুন করে এই অর্থনীতি বিনির্মাণ এবং জনগণের আর্থসামাজিক উন্নয়নে কল্যাণে আমরা পদক্ষেপ নিব। আমরা নারীদের উদ্যোক্তা হিসাবে নিব। প্রত্যেক নারীদের আমরা তাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করব। একই সাথে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট আমরা যেখানেই যাচ্ছি সেখানেই অর্থাৎ জনকল্যাণের সার্বিক প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন এবং সেটা বাস্তবায়নের জন্য আপনারা বদ্ধপরিকর। আপনার কাছে আবারও ফিরবো। আমাদের সাথে আছেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন। আপনার কাছে একটু ফিরতে চাই। কামরুল হাসান মিলন, আপনাকে স্বাগত মধ্যমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কামরুল হাসান মিলন, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, বিগত দিনগুলো পরিসংখ্যানে আমরা যেটা দেখলাম সেখানে জামায়াত ইসলামী কখনোই সেখানে সংসদ সদস্য বা জনপ্রতিনিধিত্ব করতে পারেনি, কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটের পর আপনাদের একটা অবস্থান সেখানে কেমন সেটি একটু জানতে চাইবো। আর একটি প্রশ্ন যেটা থাকবে, দীর্ঘ সময়ের জোট সঙ্গে বিএনপির সাথে যে জোট ছিল সেটা এখন আপনারা মুখোমুখি অবস্থানে আছেন, সেই প্রতিদ্বন্দ্বিতা কতটুকু প্রভাব ফেলবে আপনাদের নির্বাচনী মাঠে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ওখানে ফুলবাড়িয়ায় আমাদের অবস্থান বরাবরই মজবুত ছিল। আমাদেরকে আসলে হারিয়ে দেওয়া হয়েছে মূলত ভোট কারচুপির মাধ্যমেই আমাদেরকে সেখানে পরাজিত করা হয়। আমরা 91 ইলেকশনে আমরা মাত্র 800 ভোটে আমরা যদিও তৃতীয় স্থান অধিকার করি, সেটা ভোটের ব্যবধান ছিল 800। তারপরে পর্যায়ক্রমে 96 এবং 2001 সেখানেও আমাদের ভোটের ব্যবধান খুব কম ছিল, যে কারণে আমরা বলতে পারি যে যদি নিরপেক্ষ ভোট হয়, সুষ্ঠু ভোট হয়, লেভেল প্লেইং ফিল্ড থাকে, প্রশাসনের নিরপেক্ষতা থাকে, তাহলে নিঃসন্দেহে এখানে জামাতকে জনগণ বেছে নেবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই। আরেকটি যে বিষয়টি আপনি কথা বলছেন, আপনি বলছেন ভোটের মাঠে হারিয়ে দেওয়া হয়েছে, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই স্বাভাবিক। প্রতিদ্বন্দ্বিতার কারণেই কিন্তু নির্বাচন হয়, জনগণ তার জনপ্রতিনিধিকে বাছাই করেন। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনাদের দীর্ঘ সময়ের যে জোট সঙ্গে বিএনপি, তাদের সাথে কিন্তু এখন আপনারা মুখোমুখি অবস্থানে আছেন এবং প্রতিদিনই কোনো না কোনো বাদানুবাদ নিয়েই আপনারা কিন্তু মাঠে ঘাটে গণমাধ্যমে সরগরম অবস্থায় আছেন। সেই জায়গায় এই প্রতিদ্বন্দ্বিতা আপনাদের নির্বাচনী মাঠে কতটা প্রভাব ফেলবে? খুব সম্ভবত কারিগরি ত্রুটির কারণে আমরা সংযোগটি হারিয়েছি। আমরা কামরুল হাসান মিলনের কাছে ফিরবো, তার আগে একটু সৈয়দ ইমরান সালে প্রিন্সের কাছে আমরা একটু ফিরতে চাই। ইমরান সালে প্রিন্স, আমরা কামরুল হাসানের সংযোগটি কিছুক্ষণের জন্য হারিয়েছি, আমরা আবার ওনার কাছে ফিরবো। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই ইমরান সালে প্রিন্স, যে বিষয়টি আমরা দেখছি ইদানিং, যে যারা মনোনীত প্রার্থী আছে, বেশ কিছু মনোনয়ন বঞ্চিত যারা আছেন, তারা কিন্তু রাজপথে বিক্ষোভ করছেন, বাদানুবাদ বিরোধে দেখা দিয়েছে। ময়মনসিংহে সেটি আছে কিনা, থাকলেও আসলে সাংগঠনিক কি ব্যবস্থা আপনারা নিচ্ছেন সবাইকে এক করার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের প্রক্রিয়াগুলো কি? দেখুন, বিএনপি একটা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। বাংলাদেশে গত 15 বছরে বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনকে প্রহসনে আওয়ামী লীগ পরিণত করে একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিল, যে কারণে 15 বছর বিএনপির পক্ষে এই আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হয় নাই। তো আজকে যখন আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর আমরা বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সে কারণে আমাদের প্রত্যেকটি আসনে আমাদের কিন্তু একটা উৎফুল্ল আমাদের নেতাকর্মীরা আছেন এবং প্রত্যেকটি আসনে আমাদের দলের যোগ্য জনপ্রিয় প্রার্থী আছে 2 থেকে 4 জন। তো এখন এই 2 থেকে 4 জনকে তো আমরা নমিনেশন দিতে পারবো না, দল থেকে একজনকে মনোনয়ন দেওয়া হবে। এবার আপনারা জানেন যে সনাতনী পদ্ধতিতে নয়, আমাদের দলের হাইকমান্ড থেকে সারা বাংলাদেশে যেহেতু জনগণ আপনার নির্বাচিত করবে, সেই জনগণের মতামত এবার নেওয়া হয়েছে অত্যন্ত গোপনীয় জরিপের মাধ্যমে। সেখানে আমাদের অধিকতর যে জনপ্রিয় যোগ্য দক্ষ ব্যক্তি, যে আন্দোলন সংগ্রামে আপনার অকুতোভয় সৈনিকের মতো রাজপথে ছিলেন, জনগণকে সাথে নিয়ে কাজ করেছেন, তাকেই দল বেছে নিয়েছে। এখন স্বাভাবিকভাবেই এখানে যেহেতু অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদের 2-4 জন তারা আবার মনোনয়নের জন্য হয়তো চেষ্টা করতে পারেন বা করছেনও, এবং মনোনয়ন পরিবর্তনের কথা বলা হয়তো করছেন। কিন্তু আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের দলের মহাসচিব গত 4 দিন আগে মনোনয়ন প্রত্যাশী অন্যরা যারা ছিলেন তাদেরকে ডেকে নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন যে যাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে তারাই চূড়ান্ত প্রার্থী এবং তাদের পক্ষে আপনাদেরকে নির্বাচন করতে হবে, পৃথক কোনো কর্মসূচি পালন করা যাবে না। তারপরেও দলের এই সিদ্ধান্ত অমান্য করে যারা করবেন
দল নিশ্চয়ই তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে, কিন্তু আমরা যারা প্রার্থী হয়েছে আমরা সকলকে নিয়ে আমরা নির্বাচনের মাঠে আমরা অংশগ্রহণ করতে চাই। এখানে স্বাভাবিকভাবে যেমন আমার আসনে ধরেন আরো 2জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, একজন সাবেক এমপি আছেন, স্বাভাবিকভাবে আমরা ওনাদের সাথে কথা বলেছি, ওনারা কেউ আপনার ধানের শীষের বাইরে না। আমি আশা করব সকলে মিলে আমরা শিডিউল ঘোষণার পরে বা আমাদের চূড়ান্তভাবে যে মনোনয়নটা আবার ঘোষণা করা হবে আগামী 2-4-5 দিনের মধ্যে, তারপরে আমরা সকলে মিলে হয়তো আমরা কাজ করতে পারবো। এইটা আমাদের জন্য বড় কোনো সমস্যা বলে আমার মনে হয় না। অর্থাৎ চূড়ান্ত মনোনয়ন কথা যেটি বলছেন, এর মধ্যে যারা ঘোষিত হয়েছে তাদের মধ্যে কি যাচাই বাছাই করে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন আপনি? আমাদেরকে দল থেকে যেটা বলা হয়েছে যে এই মনোনয়নগুলো দেওয়া হয়েছে মোটামুটি এটাই চূড়ান্ত। 2-4টা জায়গায় হয়তো পরিবর্তন হতে পারে, ময়মনসিংহে হবে কিনা এটা আমার জানা নেই, কিন্তু 2-4টা জায়গায় আপনি জানেন যে মাদারীপুরে একটা স্থগিত করা হয়েছে, তারপর ধরেন আরো এরকম 2-1টা জায়গায় হয়তো পরিবর্তন হতে পারে। খুব বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না, 2-4-5 জায়গায় হয়তো হতে পারে আমার ধারণা আর কি। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে, আবারও ফিরবো আপনার কাছে। আমরা কামরুল হাসান মিলন আপনার কাছে ফিরতে চাই। সংযোগ ত্রুটির কারণে একটি প্রশ্ন আপনার কাছ থেকে আমরা নিতে পারিনি, এখন 2টি প্রশ্ন আপনার কাছে রাখবো। প্রথম প্রশ্ন যেটি ছিল, একসময় দীর্ঘদিনের জোট সঙ্গে বিএনপির সাথে আপনাদের যে সঙ্গটা ছিল সেটা এখন মতবিরোধ বা মুখোমুখি অবস্থানে আছেন, সেই প্রতিদ্বন্দ্বিতা আপনাদের নির্বাচনী মাঠে কতটা প্রভাব ফেলবে? আরেকটি বিষয়, জামায়াতের ক্ষমতার সাথে নারী স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতার একটা শব্দ বরাবরই টার্ম সবসময় চলে আসে, সেই জায়গায় আপনাদের বক্তব্য, আপনাদের অবস্থানটা স্পষ্ট করবেন একটু আমাদেরকে। জি ধন্যবাদ। আসলে জোট সঙ্গী তো ছিল একটা প্রেক্ষিতে, সেটা স্বাভাবিক। জোটে তো শুধু জামাত ছিল না, সেখানে তো অন্যান্য দলগুলোও ছিল, সেইগুলো কিন্তু বর্তমানে প্রধান বিরোধী হিসেবে কিন্তু আপনারাই আছেন। না তা ঠিক আছে, কিন্তু জোট সঙ্গী হিসেবে কিন্তু খেলাফত মজলিস, তারপরে আরো অন্যান্য দল, তারপরে বামপন্থী দল, সবাই অনেকেই ছিল, কিন্তু মানে যে সব সময় জোট তো একটা জাতীয় প্রয়োজনে হয়েছিল আমি মনে করি। তো এখন যার যার রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। দলীয়ভাবে তো জামাত স্বতন্ত্র একটা পার্টি, এখন স্বতন্ত্র পার্টি হিসেবে জাতীয়তাবাদী দলও একটা স্বতন্ত্র দল, তারা তাদের রাজনীতি করবে, আমরা আমাদের রাজনীতি করবো, এটাই স্বাভাবিক। তো আমরা মনে করি আমরা রাজনৈতিক শিষ্টাচার এখানে রক্ষা পাবে। ময়মনসিংহ বরাবরই আসলে রাজনৈতিক স্থিতিশীলতা এখানে বিরাজমান। আমি মনে করি এখানে বিএনপির সাথে আমাদের যে রাজনৈতিক সৌজন্যবোধ, সেটা আমি মনে করি ব্যাহত হবে না ইনশাআল্লাহ। আমরা এটা আশাবাদী। দ্বিতীয়ত, আপনি যে কোশ্চেন করেছেন সেটা হচ্ছে যে নারী স্বাধীনতার ব্যাপারটা। আসলে নারী অধিকার এবং নারী স্বাধীনতা বলতে আমরা আসলে কি বুঝি? আমরা যদি বুঝি যে নারীদের কি বলে হেনস্থা করা, ধর্ষণ, তারপরে নারীদের কর্মে স্বাধীনতা না দেয়া, এই বিষয়গুলো সবচাইতে বেশি হচ্ছে আমি মনে করি জামাত ইসলামী সোচ্চার। জামাত বরাবরই নারী স্বাধীনতার পক্ষে। নারীদের কর্মঘণ্টা ইতিমধ্যেই আপনারা জানেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব নারীদেরকে কর্মের পরিবেশ সুশৃঙ্খল করার জন্য, সেখানে তাদের ন্যায্যতা সৃষ্টির জন্য সেখানে কর্মঘণ্টা কমিয়ে দেওয়ারও কথা বলেছেন। এবং আমি মনে করি যদি আমরা দায়িত্ব পাই আর জনগণ আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে নারীরা সবচেয়ে স্বাধীনভাবে তাদের কর্মে ফিরতে পারবে এবং তাদের কর্ম পরিবেশ হবে মুক্ত এবং স্বাধীন এবং নিরাপত্তা এবং নিশ্চয়তার সাথে তারা যে কোনো পজিশনে, যে কোনো জায়গায় রাষ্ট্রের দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই, আমরা আসলে চাই, সেই প্রত্যাশা রাখতে চাই আসলে কথার কাজে যেন মিল থাকে। আমরা আসলে নির্বাচনের অনেক কথা শুনি, কিন্তু নির্বাচনের পর সেটা কতটা প্রতিফলিত হয় সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। আমরা আশা করব সেই প্রতিফলিতটা আপনারা যেটা বলেছেন সেটা নিশ্চয়ই কাজেও সেটা প্রমাণিত হবে। কামরুল হাসান মিলন এবং সৈয়দ ইমরান সালে প্রিন্স, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এসে আপনাদের নির্বাচনী পর্যবেক্ষণ প্রতিশ্রুতি আমাদের মাধ্যমে দর্শকদের জানানোর জন্য। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, দর্শক তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এবারে সেগমেন্ট তারুণ্যের ভোট। এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, তাদের প্রত্যাশার কথা। আমরা জীবনের প্রথম কখনো ভোট দেই নাই, এটা জীবনের প্রথম ভোট দিব। এটা আমাদের অনেক আনন্দের এবং অনেক উৎসাহের।
আমরা এবারের ভোটটা আমরা এমন একজনকে দিব যারা চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, যারা সুন্দর এবং ন্যায় ইনসাফের জন্য কাজ করে, সুন্দর একটা দেশ গঠনের জন্য কাজ করে, আমরা তাদেরকেই এবার ভোট দিব, এটাই আমাদের প্রত্যাশা। আগের মতো যে এই দলাদলি, এরপরে চাঁদাবাজি, সন্ত্রাসী, মানুষের উপর জুলুম নির্যাতন, এইগুলো বাংলাদেশে, নতুন বাংলাদেশে থাক, এটা আমরা চাই না। এই জন্যে আমরা এবার একটু পরিবর্তন চাই। আমরা একটু ভিন্ন, বিগত অতীতে যারা শাসন কার্য পরিচালনা করেছে তাদের চেয়ে একটু ভিন্ন, যারা আমাদেরকে আশ্বস্ত করবে। তরুণদের পক্ষ থেকে আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে আমাদের অবস্থানগুলো আমরা জানাতে পারবো, বোঝাতে পারবো। আমরা চাই দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা দেশ, একটা সমাজ গঠন হোক। এই হালুয়াঘাট, ধুবড়ার পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর করতে পারবে, আমরা তাদেরকে ভোট দেব। এবং আমরা চাই, বর্তমানে আমাদের ডাকসু বিভিন্ন নির্বাচন দেখতে পাচ্ছি, যেরকম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে, কোনো রক্তারক্তি নাই, ওই রকম হানানিমুক্ত একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে একটা নির্বাচন চাই। আমি তাকেই দিব যে আমাদের যে মানুষ, আমরা যে চলতে গেলে আমাদের যে জিনিসগুলো, আমাদের চাওয়া পাওয়াগুলো, আমাদের চাহিদাগুলো যেগুলো আপনার পূরণ করবে যারা, আমরা তাদেরকেই ভোট দেবো আসলে। আর আমি ভোট দিতে তখনই নিশ্চিত হব যখন জনপ্রতিনিধি আমাদেরকে এসে উৎসাহিত করবে, আমাদেরকে আশ্বাস দিবে, আমাদের একটা দিক নির্দেশনা দিবে, আমরা তখনই ভোট দিতে যাব। যারা প্রার্থী, যারা নির্বাচন করবে, তারা যদি আসলে আমার নিরাপত্তা দিতে পারে বা আমাদের দাবি চাওয়া পাওয়া তারা যদি পূরণ করতে পারে বা ভোট দেওয়ার মতো পরিবেশ তৈরি করতে পারে, নিরাপত্তা দিতে পারে, তাহলে অবশ্যই আমরা ভোট কেন্দ্রে যাব। কে পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আক্তারুল আলম। কাজী আক্তারুল আলম, আপনাকে স্বাগত মধ্যমতি ব্যাংক রোড পার্লামেন্টে। আপনার কাছে প্রথমে যে প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে, এমনিতে পরিবর্তিত প্রেক্ষাপট, আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনাদের কাছে। নির্বাচন আসলে সেই চ্যালেঞ্জ বলা যায় দ্বিগুণ হয়ে যায়। আপনাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই, আর প্রস্তুতি কিভাবে সাজিয়েছেন সেই পরিকল্পনা আমরা জানতে চাই। ধন্যবাদ। আগামী নির্বাচন উপলক্ষে আমরা ময়মনসিংহ জেলা পুলিশ প্রস্তুত আছি। সেই অনুযায়ী আমরা আমাদের পূর্ববর্তী যে বিষয়গুলো আছে, যে আমাদের নজরদারিতে আমরা বৃদ্ধি করেছি, এবং প্রত্যেকটা, আপনারা জানেন যে আমাদের ময়মনসিংহে 11টা আসন রয়েছে, এবং 11টা আসনেই আমাদের প্রত্যেকটা কেন্দ্রভিত্তিক আমরা তথ্য সংগ্রহ করেছি, এবং সেই অনুযায়ী আমরা এটা অ্যানালাইসিস করতেছি যে কোন কেন্দ্রে কি ধরনের সমস্যা হতে পারে বা প্রবলেম আছে কিনা, এই থ্রেট অ্যানালাইসিস গুলো আমরা করতেছি। আর সর্বোপরি আমাদের ময়মনসিংহের আইন শৃঙ্খলা অবস্থা ভালো আছে। এছাড়া আমাদের পুলিশ সেক্টর থেকে কিছু নির্দেশনা ছিল, যেমন এইবার সর্বপ্রথম আমাদের এই বাংলাদেশ পুলিশের নির্বাচনকালীন দায়িত্ব এবং সক্ষমতা অর্জন করার জন্য আমাদের কনস্টেবল থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই পর্যন্ত আমাদের ময়মনসিংহ জেলা পুলিশের 600 জন কনস্টেবল এবং অন্যান্য কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেছে নির্বাচন উপলক্ষে। অর্থাৎ ভালো প্রস্তুতি আছে, কিন্তু একটি বিষয়, নির্বাচন এলে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বাদানুবাদ, মতবিরোধ এবং সেটা সংঘর্ষের পর্যায়ে রূপ নেয়। পুলিশের আসলে একার পক্ষে সম্ভব না, সেটা আমরা জানি, সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু রাজনৈতিক বড় বড় দলগুলো থেকে কি পরিমাণ সহযোগিতা পান বা সেটা দ্বিমুখী সহযোগিতা কিভাবে করা যায়, সেই পরিকল্পনা আপনাদের কেমন আছে? বা আমরা এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সাথে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, এবং তাদের কাছ থেকে পারস্পরিক একটা সহযোগিতা সবসময় পাচ্ছি বিভিন্ন বিষয়ে। পরবর্তীতে হয়তোবা নির্বাচনী ইস্তেহার যদি ঘোষণা হয়ে যায়, তফসিল ঘোষণার পরে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে পৃথকভাবে আমরা বসে তাদের সাথে আলোচনা করে দেব। নিশ্চয়ই। আক্তারুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুভকামনা আপনার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজিসি আয়োজিত গণমাধ্যমের সংস্কার নিয়ে আলোচনায় কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে পারি, তারা নিশ্চয়ই প্রায়োরিটি পাবে আপনাদের। ধন্যবাদ। নির্বাচন এলে জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে ময়মনসিংহ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, কেমন দেখছেন সেখানে বিভিন্ন বয়সী মানুষের নির্বাচনী ভাবনা? হিমাদ্রি, শুভেচ্ছা। আসলে সামনে নির্বাচন নিয়ে মুখিয়ে আছে সবাই, একেবারে চায়ের আড্ডা থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তার দপ্তর পর্যন্ত কিন্তু এই নির্বাচন নিয়ে সবাই আলোচনা করছে। আমি রয়েছে এখন এই মুহূর্তে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। নানা শ্রেণী পেশার এবং নানা বয়সের মানুষের সাথে আমরা একটু জানার চেষ্টা করব, সামনে নির্বাচন আসছে, কেমন নির্বাচন দেখতে চান?
কেমন নির্বাচন দেখতে চাই একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে? অবশ্যই আমি একটি অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। এই নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদেরকে কঠোর হতে হবে। এটা গণ আন্দোলনে যারা আত্মহত্যা দিয়েছে এবং যারা সংগ্রাম করেছে, যারা পরিবর্তন আনার জন্য রক্ত দিয়েছে তাদের উপর, এবং বিগত 3টি নির্বাচনে যারা বঞ্চিত হয়েছে, এই বঞ্চিত হওয়া ভোটাররা তাদের একটা ক্ষোভের কিংবা তাদের আশা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটবে। তো আমরা মনে করছি যে প্রত্যেকের প্রত্যাশা থাকবে যে একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ সারা বিশ্বে পাবে। আমাদের এখানে চায়ের দোকানি রয়েছে, আমাদের উপরে কোনো চাঁদাবাজি, কোনো হয়রানি, কোনো কোনো টর্চার না হয়, যাতে দুবেলা দুমুঠো খেয়ে মানে ঠিক মতো রুচি করে খেয়ে যাতে বাঁচতে পারি, এরকম একটা নির্বাচন চাই। আগামীর সরকারের কাছে কি প্রত্যাশা এবং আসলে তরুণদেরকে নিয়ে কি ভাববে আপনাদের? আগামী সরকারের কাছে আমাদের প্রত্যাশা নিশ্চিত করা এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আছে এটা নিয়ন্ত্রণ, এবং আমাদের বেকার যে জনগোষ্ঠী আছে সেটা কর্মসংস্থানের ব্যবস্থা করা, এবং আমাদের যে জনগোষ্ঠী আছে সেটা সার্বিকভাবে কল্যাণ সাধন করা, এবং শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ বৃদ্ধি করা, শিক্ষা এবং স্বাস্থ্যের বরাদ্দ বৃদ্ধি করা, উন্নয়ন ছাড়া আমাদের বাস্তবিক উন্নয়ন সম্ভব হবে। হিমাদ্রি, আসলে একেবারে চায়ের দোকান থেকে সর্বস্তরেই কিন্তু আসলে এখন এই নির্বাচনের গল্পই চলছে। প্রত্যেকটি দলের মনোনয়ন প্রত্যাশী যে সকল প্রার্থী রয়েছেন এবং মনোনীত প্রার্থী রয়েছেন তারা সবাই কিন্তু তরুণ থেকে ছেলে বুড়ো সবার কাছেই যাচ্ছেন এবং তাদের নির্বাচনী ভাবনাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সবচেয়ে। আপনাকে ধন্যবাদ। দর্শক, মধুপতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময় অন্য কোনো সংসদীয় আসন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন ডিবিসি নিউজের সঙ্গেই।